তারা সেটি চায় না। কারণ এখন এই মুহূর্তে ক্ষমতায় কারা আছে সেটা আমাদের ভাবতে হবে। 1971 সালে সেই পরাজিত শত্রু, সেই আলবদর, রাজাকার, আল শামস তারাই আছে। এবং তারা কারা? যারা 1971 সালে আমাদের মা বোনদেরকে পাকিস্তান আর্মিদের কাছে তুলে দিয়েছিল। আমাদের 3 লাখ মা বোনের সম্ভ্রম হানির পেছনে তো সেই সেই রাজাকার, আলবদর, আল শামসরাই ছিল। কাজে তাদের যে দোসররা আজকে আছে, তারা আজকে যে বয়ান দিচ্ছে, যে ফতোয়া দিচ্ছে, যে নিয়ম নারীদের উপরে চাপিয়ে দিচ্ছে, সেগুলোর অনেকগুলো কারণ আছে। দেখেন, বাংলাদেশের অর্থনীতির চাকা আমাদের নারীরা সচল রেখেছে। অর্থনীতির চাকায় যে নারীরা সচল রেখেছে, যে নারীরা মানে কর্মজীবী হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত যেতে পেরেছে, এবং সেটি কিন্তু বঙ্গবন্ধু কন্যার হাত ধরেই। তো এই যে নারীরা আমাদের দেশে পড়াশোনার সুযোগ পাচ্ছে, কাজের সুযোগ পাচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ পদবিতে যাওয়ার সুযোগ পাচ্ছে, সেই নারীদের উপর আজকে কেন এত নিপীড়ন? তার একটি মাত্র কারণ হচ্ছে যে যে পরিমাণ নারী বাংলাদেশে আছে, সেটা কিন্তু যদি ভোটের হিসেব বলেন তাহলে কিন্তু পুরুষের চাইতে কোনো অংশে কম না, বরং 50%-এর বেশি। তো এই নারীরা যদি সচেতন নারী হয়, নারীরা যদি কর্মজীবী হয়, নারীরা যদি যোগ্য নারী হয়ে ওঠে, এই নারীরা যদি তাদের বিবেক, তাদের বুদ্ধিকে যদি কাজে লাগায়, তাহলে তারা তো এই আজকে যারা আমাদের উপরে শোষণ করছে তাদেরকে মানবে না, তাদের চাপিয়ে দেওয়া কোনো নিয়ম নীতিমালা মানবে না। কাজে কি করতে হবে? আমাদের নারীদেরকে ভয় দেখাতে হবে। 5ই আগস্ট থেকে কিন্তু শুরু হয়েছে। প্রথমে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ধর্ষণ দিয়ে তারা শুরু করেছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে কিন্তু তারা সহিংসতা করেছে। তারপরে আমরা দেখলাম আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে এই সহিংসতা কিন্তু অব্যাহত রয়েছে আজকে পর্যন্ত। সনাতনীদের উপরে তাদের কিন্তু ধর্ষণ, সহিংসতা চলছে। এবং এটা কিন্তু ধীরে ধীরে কিন্তু বাড়তে বাড়তে আপামর জনসাধারণের মধ্যে ছড়িয়ে গেছে। আজকে সমগ্র বাংলাদেশের নারী, শিশু, এমনকি মাদ্রাসার বাচ্চারা, ছেলে বাচ্চারা পর্যন্ত নিরাপদ না। এবং আজকের গতকালকে বোধহয় 20 বছরের এক যুবক পর্যন্ত আহ ধর্ষণের শিকার হয়েছে। তো এই যে পরিস্থিতিটা তৈরি হয়ে গেছে, এটা কারা করছে? তারা বাংলাদেশের মানুষকে একটা নিপীড়নের দিকে নিয়ে যাচ্ছে, নারীদেরকে নিপীড়নের দিকে নিয়ে যাচ্ছে, ঘরে ঢুকে ধর্ষণ করছে। অর্থাৎ নারীরা ভেতরে ঢুকে যাও, ঘরের ভেতরে চলে যাও, নারীরা কাজ করবে না, নারীরা ভেতরে থাকবে, পড়াশোনা করবে না। হেফাজত যেমন দিয়েছিল না 13 দফা, যেখানে ক্লাস 8-এর পরে মেয়েরা করবে না, বঙ্গবন্ধু কোনো তো সেটা আপোষ করেননি। কিন্তু আজকে তারা নারীদেরকে যদি ঘরে ঢুকিয়ে ফেলতে পারে, যে তারা যে যদি আপা নারীদের উপরে হেফাজতের যে কথাটা হেফাজতের আপা হেফাজতের যে কথাটা বলছেন, সেই বিদ্বেষ থেকে কি আজকে আমরা আহ, দেখলাম যে সেই বিদ্বেষ থেকে কি আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নামে এরা মামলা দায়ের করেছে শেখ হাসিনার নামে? যে অবশ্যই, কারণ তাদের তো অনেক ক্ষোভ, কারণ তখন তারা হেফাজতের 13 দফা দিয়ে যা যা করতে চেয়েছিল সেটা তো তখন পারেনি। তাদের তো এই প্রচেষ্টা দীর্ঘদিনের। এবং শাপলা চত্বর নিয়ে যে ধরেন অধিকারের মতো একটা এনজিও যে মিথ্যাচার করেছে বিশ্বব্যাপী, সেটা তো প্রমাণ করতে পারেনি তারা। এবং সেই ক্ষোভ রয়ে গেছে। যুদ্ধাপরাধীর বিচার করবার জন্য যখন গণজাগরণ মঞ্চ হলো, এবং যুদ্ধাপরাধীর বিচারের ক্ষেত্রে যখন বঙ্গবন্ধু কন্যা আপোষ করলেন না, তিনি যুদ্ধাপরাধীর বিচার করলেন কারণ সেটা জনগণের দাবি ছিল। কাজেই এই যুদ্ধাপরাধীর বিচার, এবং আজকে কি বলছে? আজকে বলছে নিজামী হত্যার বিচার চাই, সাইদি হত্যার বিচার চাই, নো মোর শাহবাগ। তার মানে কি? তার মানে তারা তো একজোট। আমরা তো জুলাইতে দেখেছি সে 1971 সালের পরাজিত শত্রুরাই কিন্তু একত্রিত হয়েছিল, এবং ছাত্রদের মুখোশে তারা রাষ্ট্রবিরোধী চক্রান্ত করেছে। এবং তাদের ভয় একটাই, যে স্বাধীনতা বিরোধীরা মনে করে যে 1971 সালের পরাজয় এবং যুদ্ধাপরাধীদের বিচার করা, এই আক্রোশ তাদের কোনোদিন যাবে না। সে কারণে সেই ঘৃণার স্তম্ভ হয়েছে। সে কারণে আজকে শাপলা চত্বরের কথা আসতেছে, আজকে মামলা হচ্ছে। সে কারণে আজকে গণজাগরণ মঞ্চটি তাদের মধ্যে ভীতি। সে কারণে তারা নারীদেরকে ঘরে ঢুকিয়ে ফেলতে চায়, শোষণ করতে চায়। কারণ এই বাংলাদেশের নারীরা তো সবসময় প্রতিবাদী। বাংলাদেশের নারীরা তাদের যোগ্যতায় কিন্তু অনেক বেশি উজ্জ্বল উজ্জ্বল আলোকিত জায়গায় পৌঁছে গিয়েছিল। তো সেটা তো তাদের, তারা তো সেটা চায় না। আপনার মনে আছে কিনা, নিশ্চয় মনে আছে, আমরা আগস্ট সেপ্টেম্বরের দিকে দেখছিলাম যে কিছু কিছু ফটো আসছিল যে 4 বিয়ে করা যায়, এনআইডি কার্ডে একের অধিক স্ত্রীর নাম দেয়া যেতে পারে। এগুলো কিসের আলামত? কেন নারীরা একা হজে যেতে পারবে না? এই বয়ানগুলো দেওয়ার দুঃসাহস কোথায় পায়? কোথায় পায় যে একটা নারীকে রাস্তার মধ্যে যখন বলে আপনি ওড়না পরেননি বলে হিপটিজিং করছে, তারপর যখন তাকে অ্যারেস্ট করা হচ্ছে এবং তৌহিদি জনতা নামে কিছু টোকাই গিয়ে থানা ঘেরাও করছে। অর্থাৎ আপনি 5ই আগস্ট থানা ঘেরাও, লুটপাট, অগ্নিসংযোগের দায় মুক্তি দেওয়ার কারণে যে সাহসটা তারা পেল, তারা এখন গিয়ে কিন্তু আবার থানা ঘেরাও করছে। এটা তো আরেকটা অফেন্স। রাষ্ট্রের প্রশাসনে কি করে থানা ঘেরাও করে, এবং সেই তৌহিদি জনতাদের মানে মুখোশে সেই যে টোকাইরা
কি করলো, মব বাহিনী কি করলো, তাকে কিন্তু বের করে আনলো সেই ইফটিজারকে, তাকে ফুলের মালা গলায় দিয়ে দিল। তার মানে আপনি প্রতিষ্ঠিত করলেন যারা ইফটিজিং করবে তারা ঠিক আছে। একটা মেয়েকে বলতে পারবে আপনি কাপড় ঠিক করেন, অমুক করেন, তমুক করেন, এটা তো পারে না। তো এই যে জিনিসগুলো হচ্ছে, তার মানে কি এদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস খোলাভাবেই বলতে হবে, আর রাগ ঢাকের সময় আর নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কি করছেন, উনি এদেরকে প্রশ্রয় দিচ্ছেন, উনার প্রশাসন এদেরকে প্রশ্রয় দিচ্ছে। ধর্ষণকারীদেরকে ওনারা ধরছেন না, মব বাহিনীকে ধরছেন না, সহিংসতা যারা করছে তাদেরকে ধরছেন না। আমরা তো দেখেছি যে অগস্ট মাস থেকে তাদের লাঠিয়াল বাহিনী রাস্তায় গিয়ে মেয়েদের উপরে চড়াও হয়েছে। আমরা 10ই নভেম্বর দেখেছি আমাদের মেয়েদের গায়ের উপরে চড়াও হয়েছে তারা। সব সময় 14 আগস্ট যখন আমি ধানমন্ডি 32-এ গিয়েছি, আমার উপরে যখন আক্রমণ, সবই তো ছেলে ছিল। এই যে চড়াও হচ্ছে মব বাহিনী, এই মব বাহিনীকে কেন ধরতে পারছে না? মব বাহিনী গিয়ে বুলডোজার দিয়ে ধানমন্ডি 32 ভেঙে ফেলছে, মব বাহিনী গিয়ে সাইনবোর্ড নামিয়ে ফেলছে, মব বাহিনী 1971-এর স্মৃতিচিহ্ন ভেঙে ফেলছে। এই যে বাহিনীটাকে তারা পালছে, এবং এই বাহিনীর একটা অংশ আবার রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছে। আজকে দেশের মানুষ খেতে পায় না, তারা 1,50,00,000 টাকা দিয়ে ইফতার করছে সেরাটানে। আজকে ন্যায্য মূল্যের গাড়ির পিছনে হতদরিদ্র মানুষজন দৌড়ে দৌড়ে যাচ্ছে, আজকে না খেয়ে আছে। আজকে দেশের মানুষ হাহাকার করছে। বাংলাদেশে কখনো খাদ্য সংকট ঘটেনি, বাংলাদেশের মানুষ কখনো হাহাকার করেনি। আজকে এরকম একটা রমজানের মাস হাহাকার হচ্ছে। আমরা নাকি 90% মুসলমানের দেশ, আজকে কত রোজা, কতগুলো ধর্ষণ ঘটেছে, এবং কারা করছে? আজকেও মসজিদের মধ্যে একজন ইমাম একটা ছোট্ট ছেলে বাচ্চাকে মসজিদের ভেতরে রেপ করছে। তো এই যে ঘটনাগুলো, এগুলো কেন দেখছেন না? এগুলো কথা আমাদের বলতে হবে কেন? এটা তো রাষ্ট্রের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বিদেশি ইন্টারভিউতে অকপটে মিথ্যাচার করে গেলেন। উনি বললেন আগের চেয়ে কোনো কিছু বেশি ঘটেনি, আগে খুবই খারাপ অবস্থায় রেখে গেছে। তো এই যে মিথ্যাচার গুলো উনি করে যাচ্ছেন, উনার স্বরাষ্ট্র উপদেষ্টা মিথ্যাচার করছে, দেশে কিছু ঘটছে না, স্বরাষ্ট্র সচিব বলছে দেশে কিছু ঘটছে না, ওনারা দেখছেন না। তার মানে কি, শোনেন, সব আমলেই হয়তো পৃথিবীর প্রত্যেকটা দেশে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ আছে, কিন্তু একটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে তাদের বডি ল্যাঙ্গুয়েজটা কি? বাংলাদেশে যখন বঙ্গবন্ধু কন্যা ছিলেন, তখন আমাদের নুসরাতের ঘটনা মনে আছে, 24 ঘন্টা না যেতে তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন যে এগুলো আমরা মানবো না। তো রাষ্ট্রের প্রধানের, রাষ্ট্রের মানে ভঙ্গিটা কি, রাষ্ট্র কি চায়? রাষ্ট্র তো জিরো টলারেন্স বলছে না এখন পর্যন্ত, ওনারা তো স্বীকারই করছে না কিছু ঘটেছে। আন্দোলনকারীরা যখন গেল, আন্দোলনকারীর উপরে পুলিশকে লেলিয়ে দেওয়া হলো, আন্দোলনকারীদেরকে আমরা দেখলাম আহ, মানে মানে বেধড়ক পিটানো হলো। কেন? দর্শকের বিচার চাওয়া কি অপরাধ? তার মানে ওনারা চান না দর্শকের বিচার চাই, জনগণ বিচার চাক। এবং তারপর কি হলো, যখন তারা আবার মিছিল করলো, তার পাল্টা রাতের বেলা মিছিল হলো শাহবাগ নো মোর, লাকির ফাঁসি চাই। অর্থাৎ ঘুরে ফিরে আবার ওই গণজাগরণ মঞ্চ, ঘুরে ফিরে আবার ওই শাপলা চত্বর, ঘুরে ফিরে আবার ওই যুদ্ধাপরাধের বিচার। কারণ এরা তো আসলে স্বাধীনতা বিরোধী। তারা সবসময় ভয় পায় যে স্বাধীনতার পক্ষের জনগণ, আপামর জনগণ যদি আবারও একজোট হয়, ঐক্যবদ্ধ হয়, এবং রাষ্ট্রে যারা স্বাধীনতা বিরোধী তাদের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়, তাহলে তারা পারবে না, তারা ভয় পাচ্ছে। আমরা তো যুদ্ধাপরাধীদেরকে রাষ্ট্র ছেড়ে দিব না। তারা বলেছে, একজন বলছিল যে জান দিব জুলাই দিব না, তা আমরাও বলছি জান দিব, রাষ্ট্র দিব না, দেশ দিব না, স্বাধীনতা দিব না আমরা। স্বাধীনতা নিয়ে তো ছিনিমিনি খেলা হতে পারে না। তারা জি জি যেটা করছে, আমাদের নারীদের উপরে এই আক্রমণটা করছে হচ্ছে ভয় দেখানোর জন্য। তারা অপারেশন ডেভিল হান্ট করলো, অপারেশন জি জি ধর্ষক কেন? আপা, আপা আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আছি। আপনি আমাদের সাথে জয়েন করেছেন, আপনার কাছে অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার এই যে বাংলাদেশে যে সহিংসতা হচ্ছে, নারীর প্রতি সহিংসতা, নারীর প্রতি বিদ্বেষ, নারীদেরকে, ছোট বাচ্চাদেরকে, আসিয়ার মতো ছোট বাচ্চাদেরকে দর্শন করা হচ্ছে, এমনকি আপনি বললেন মসজিদের ভিতরে এক ছেলেকে পর্যন্ত বলাৎকার করা হয়েছে। এই যে সমাজের বিকৃত মস্তিষ্ক কাজকর্ম এবং নারীর প্রতি যে বিদ্বেষ, এই জায়গা থেকে আমরা বাংলাদেশে যেরকম পরিমাণ আন্দোলন বা যেরকম পরিমাণ প্রতিবাদ প্রত্যাশা করছিলাম, সেটা হচ্ছে না। মানুষ অনেকটা ভয় বা ভীত সন্ত্রস্ত। এই জায়গা থেকে একজন নারী হিসাবে, একজন নারী নেত্রী হিসাবে, একজন পরিচিত ব্যক্তি হিসাবে আপনি দেশবাসীর কাছে এই প্রতিবাদ করার জন্য আপনার আহ্বান কি? দেশবাসীর কাছে আপনার বার্তা কি? একটু যদি আপনি 2 মিনিটে যদি বলতেন, তারপর আমরা শেষ করবো। আমি মনে করি আমি একজন, প্রথমত আমি একজন মা, আমি একজন নারী, আমি একজন রাজনৈতিক দলের কর্মী, বাংলাদেশের মুক্তিযোদ্ধা পরিবারের একজন সন্তান। কাজেই সবকিছু মিলিয়ে কিন্তু সবার উপরে দেশ, আমার স্বাধীনতা। তো আমি আজকে যদি আমি আমার জায়গা থেকে প্রতিবাদ না করি, এবং আমরা যদি প্রতিবাদ না করি, আজকে আমাদের সবাইকে বুঝতে হবে যে এই লড়াইটা বা এই প্রতিবাদটা, এই প্রতিরোধটা কোনো রাজনৈতিক দলের একা নয়। এবং এই লড়াইটা, এই প্রতিবাদটা, এই প্রতিরোধটা আমাদের সকলে, আপামর জনসাধারণ।
এবং আমরা আপামর জনসাধারণ যদি একসাথে এই প্রতিরোধ প্রতিবাদ এবং প্রতিরোধ না করতে রাস্তায় না নামি, যার যার জায়গায় থেকে যে যেমন করে পারে যদি প্রতিরোধ না তৈরি করি, তাহলে আমরা আমাদের মানে মা বোন ভাই স্ত্রী আমরা কাউকে রক্ষা করতে পারবো। এবং পুলিশ কমিশনার বলে দিয়েছেন যে ঈদে আপনি বাড়ি গেলে আপনার ঘরের দায় দায়িত্ব আপনি আপনি নিজের দায়িত্বে করে নেবেন। তার মানে রাষ্ট্র আমাদেরকে বলে দিয়েছে যে আপনাদের ব্যাপারে আমাদের কোনো দায় দায়িত্ব নেই, আমরা আমাদের এজেন্ডা ফুলফিল করতে এসেছি। কাজে আমার অনুরোধ থাকবে আপামর জনসাধারণের কাছে যে এই যুদ্ধ এই লড়াই এখন অবিসম্ভাবী। উনিশশো ধন্যবাদ, একাত্তর সালে অসংখ্য